কি অবস্থা সবার? আশা করি সবাই আমরা ভালো আছি। তো বেসিক্যালি আমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য মেডিকো সবসময় কিছু হচ্ছে তোমার কি বলবো যে ভিন্নধর্মী প্ল্যান বা প্যাকেজ রেখে থাকে। তার মধ্যেই একটা হচ্ছে মেডিকো চ্যাম্প। বেসিক্যালি আমরা এখানে এমন কিছু অধ্যায় নিয়ে তোমাদের সামনে তুলে ধরি যেগুলা তোমাদের এইচএসসি লাইফে হয়তো তোমরা খুব কম গুরুত্ব দিয়ে পড়ো, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। তো ওই জিনিসগুলাই এরকম লাস্ট টাইমে কিভাবে পড়লে খুব সুন্দর মতো মাথায় রাখা যায়, এবং এই জায়গাগুলো থেকে পরবর্তীতে এমসিকিউ আসলে কিভাবে অ্যান্সার করা যায়, এবং আলটিমেটলি আমাদের একটা ডেস্টিনেশন আছে, সেটা হচ্ছে এইচএসসি এক্সামের পাশাপাশি অন্য কোনো একটা কিছু করা। অন্য কোনো একটা কিছু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট নামে একটা জিনিস আছে, ওইখানের প্রিপারেশনে আমরা কতখানি নিজেকে আগায় রাখতে পারি, ওইটাই হচ্ছে আমাদের একটা টার্গেট। তো সরি, ওই চিন্তা করেই হচ্ছে আমরা আজকে তোমাদের ক্লাস, এবং এমনভাবেই আমরা আজকে পড়ার চেষ্টা করব যেন আমার এটা এইচএসসিতেও কাজে লাগে, ঠিক পরবর্তীতে আমি যে কোনো ভর্তি পরীক্ষা দিতে যাই না কেন যেখানে আমার বায়োলজি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ওই জায়গায় যেন আমি সুন্দর মতো এই অংশগুলো থেকে কোশ্চেন অ্যান্সার করে আসতে পারি। তো আমরা কথা না পারাই বেশি, কারণ আজকে সবাই জানে যে খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচও আছে আজকে, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের খেলা আছে। যদিও আমরা যেহেতু নিজেরা টি-20 বিশ্বকাপ বর্জন করছি, আমাদের উচিত না খেলা দেখা, তারপর আমি জানি আমরা কেউ এটা করবো না, আমরা সবাই খেলাই দেখবো। তো আমরা আমাদের মূল্যবান যেই সময়গুলো এখন এই সন্ধ্যার দিকে ব্যয় করতেছি, ওইটা যেন আমাদের কাজে আসে। এই কারণে আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আমি যেই জিনিসগুলো পড়াবো, যেইভাবে পড়াবো, একটু ভালোভাবে মনোযোগ সহকারে জিনিসগুলো যদি শুনি। কারণ আমি এই জিনিসগুলো যখন বলি, একবার না, কিছু জিনিস দেখা যাবে একাধিকবার বা তারও বেশিবার আমি বলতেছি, তখন তোমাকে ধরে নিতে হবে যে এই জিনিসটার উপর আমি এতবার ফোকাস করছি, তার মানে ওই জিনিসটা পরীক্ষার জন্য অনেক বেশি জরুরি। এবং এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি যদি আমার এই ক্লাসটা এখন ভালো মতো শুনো এবং পরবর্তীতে জাস্ট আরেকবার তুমি একটু ফাস্ট ফরওয়ার্ড মুডেও যদি শুনো, তুমি এই চ্যাপ্টার থেকে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন, ইনশাআল্লাহ তুমি অ্যান্সার করে আসতে পারবা, এবং উইদাউট এনি কনফিউশন তুমি সেই জিনিসটা অ্যান্সার করে আসতে পারবা। তাহলে কথা হচ্ছে একটাই, জাস্ট অল্প কিছু সময়, কারণ চ্যাপ্টারটা খুব বেশি বড় না, এই অল্প কিছু সময় যদি আমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি, আমি আমার অ্যাডমিশন টেস্ট, আমি আমার এইচএসসি পরীক্ষা হয়তো কিছু একটা জিনিস থেকে উপকৃত হব। তাহলে আমরা আসি ফার্স্টে, আমরা আজকে পড়বো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের পুরা চ্যাপ্টারের বইয়ের মধ্যে সবচেয়ে ছোট অধ্যায়, সেটা হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ছোট হলেও এখানে আমাদের এমন কিছু অধ্যায়, এমন কিছু শব্দ সম্পর্কে শিখতে হবে, যেই শব্দগুলা পরবর্তীতে আমরা যখন আবার হয়তো এই উইকে না, যদি আমরা পরবর্তীতে আবার তোমাদের জন্য কোনো একটা এরকম বায়োলজি চ্যাম্প বা মেডিকো চ্যাম্প নামে আমরা আরও কিছু এই তোমাদের জন্য ক্লাস রাখি, দেখা যাবে তখন নগ্নবীজি, আবৃতবীজি, শৈবাল, ছত্রাক, এই ধরনের জিনিসপত্র আমরা পড়বো। তো কথা হচ্ছে কি, প্রত্যেকটা জিনিস পড়তে গেলে দেখা যাবে কি একটার সাথে আরেকটার একটা কোরিলেশন আছে। ওই কোরিলেশনটা ধরার জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের সবসময় একটা জিনিস টার্গেট রাখতে হবে, আমরা যেন পরীক্ষায় যতটুকু পড়ে যাব ততটুকু তো আমরা শতভাগ অ্যান্সার করবই, পাশাপাশি অনেক কিছু অংশ আমরা না পড়ে গেলেও যেন অ্যান্সার করতে পারি, এরকমভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর তুমি ভাবতে পারো যে এই জিনিস পড়ি না, এই জিনিস পারবো কিভাবে, বা আবার এই প্রিপারেশনও কেমনে নিব, এটাই আমি আজকে তোমাকে দেখাবো। তুমি দেখো, আমি যদি বলি তোমার বইয়ে কিছু অধ্যায় আছে, যেমন একটা হচ্ছে অণুজীব। ওই অধ্যায়ে আমরা বড় মার্জিনে কি নিয়ে আলোচনা করি, আমরা ভাইরাস, তার সাথে ব্যাকটেরিয়া কি নিয়ে আলোচনা করি। তারপরের চ্যাপ্টারটাই কি, শৈবাল ও ছত্রাক। তারপর একটা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তারপর একটা নগ্নবীজি, আবৃতবীজি। খেয়াল করে দেখো, কখনো কিন্তু আমরা বলি না ভাইরাস ও শৈবাল, ব্রায়োফাইটা ও ব্যাকটেরিয়া। তার মানে কি এখানে এমনভাবেই চ্যাপ্টারগুলো বানানো হয়েছে যে কে কার পরিপূরক হিসেবে কাজ করবে। তার মানে তুমি যদি এই দুইটা জোড়াগুলা থেকে যে কোনো একটা অংশ খুব ভালো মতো শিখো, তাইলে কিন্তু তুমি যেই অংশটা তুমি একদম না শিখে গেছো, তাও তুমি উইদাউট এনি কনফিউশন এই জায়গা থেকে অ্যান্সার করতে পারবা। কেন? মনে করো যে জিনিস তুমি জানলা ব্রায়োফাইটার মধ্যে আছে, তার মানে এটা তুমি শিওর থাকো কার মধ্যে নাই, টেরিডোফাইটায় নাই। আবার যা ব্রায়োফাইটায় নাই, তা অবশ্যই অবশ্যই কার মধ্যে থাকবে,
টেরিডোফাইটার মধ্যে থাকবে। তো এই জিনিসগুলো, এই কনসেপ্টটাই যেন আমরা কাজে লাগায় পরীক্ষা হলে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারি, এইভাবে হচ্ছে আমরা পড়া শুরু করবো। তো এখানে কিছু গ্রেডিং দেওয়া আছে, যে তোমাদের হাসান স্যার, আজিবুর স্যার, আলিম স্যার, তিনজন যেহেতু উদ্ভিদ বিজ্ঞানের রাইটারের বই আছে, এদের মধ্যে আসলে আমাদের কোন অংশগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, এই জিনিসটা এখানে দেওয়া আছে। তো আমি তোমাকে ওভারঅল পুরোটা চ্যাপ্টারই পড়াই দিব। এগুলো হচ্ছে একদম লাস্ট মোমেন্ট রিভিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। মানে কি, যেটা গ্রেডিং 1, তার মানে এটা তুমি কখনোই ভুল করতে পারবে না। গ্রেড 2 যেন তোমার মাথায় হালকা একটা বাড়ি দিলে মনে পড়ে। গ্রেড 3 পড়ে থাকলে ভালো, যেন মনে করো সবার জন্যই কমন, পারলে পারলা, না পারলে না পারলা। তা আমি পড়াশোনার আগে তোমাকে পুরো উদ্ভিদ জগৎ সম্পর্কে প্রথমে হালকা একটা ধারণা দিব, তারপর হচ্ছে আমি বইয়ের ভিতর থেকে জিনিসটা পড়াবো। তাহলে আসি আমরা। প্রথমত, সমগ্র উদ্ভিদ জগৎকে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বেনথাম, তো আরেকজনের নাম হচ্ছে হুকার। বেনথাম ও হুকার, তারা কি করলো, ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে, ঠিক আছে, ফুল ধারণের ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করলো। কি বলল, একদল যাদের ফুল ধারণের ক্ষমতা নাই, তাদেরকে ওনারা বলল এরা হচ্ছে অপুষ্পক অথবা ক্রিপ্টোগ্যামিয়া। আরেক দল যার ফুল ধারণের ক্ষমতা আছে, তার নাম দেওয়া হইল পুষ্পক বা ফেনারোগ্যামিয়া। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? ওকে। এখন এই অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়াকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, আর এটা হচ্ছে টেরিডোফাইটা। আর পুষ্পককে দুই ভাগে ভাগ করা হয়েছে, জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। এখন এই যে আমি অবলিকলি বা এই যে একটু বাঁকা করে লিখছি, এটা কিন্তু ইন্টেনশনাল। কেন? তুমি মনে রাখবা, যত আমরা থ্যালোফাইটা থেকে এরকম সামনের দিকে যাব, তত আসলে উদ্ভিদগুলা উন্নত হইতে থাকবে। তার মানে এই জিনিসটা হচ্ছে উদ্ভিদের উন্নয়নের ধারা। মানে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কে কার চেয়ে বেশি উন্নত বা কে কার চেয়ে অনুন্নত, তুমি যেন এই জিনিসগুলো অ্যান্সার করতে পারো। ঠিক আছে, মানে এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, পুরো উদ্ভিদ জগতের মধ্যে সর্ব উন্নত কে? যে একদম ডান দিকে আছে সে তো সবচেয়ে উন্নত। তাহলে সবার ডানে কে আছে? অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ, তার মানে সে হচ্ছে সবচেয়ে উন্নত। তাহলে আবার প্রশ্ন করলাম, তাহলে পুরো উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে অনুন্নত কে? তুমি বললা সবচেয়ে নিচে আছে কে? থ্যালোফাইটা। তাহলে পুরা উদ্ভিদ জগতে এই উন্নত আর অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে থাকলো? দেখো এই পাঁচটা আছে, তাহলে ওই পাশে দুইটা, এই পাশে দুইটা, তাহলে একদম মাঝখানে কে আছে? টেরিডোফাইটা। তাহলে পুরা উদ্ভিদ জগতের মধ্যে যদি প্রশ্ন করে যে পুরা উদ্ভিদ জগতে উন্নত এবং অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে কাজ করতেছে, আমরা অ্যান্সার দিব টেরিডোফাইটা। আচ্ছা, এবার আমি মনে করো তোমাকে একটা জায়গায় আটকাইলাম। কিরকম আটকাইলাম? এখানে প্রশ্ন করলাম। প্রশ্নটা হচ্ছে, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্ব অনুন্নতকে? বরাবরের মতো থ্যালোফাইটাই। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্ব উন্নতকে? তা দেখো অপুষ্পক উদ্ভিদের সবার উপরে কে আছে? টেরিডোফাইটা। এখন যদি প্রশ্ন করে তাহলে অপুষ্পক উদ্ভিদে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আছে, তখন আমাদের উত্তর হবে ব্রায়োফাইটা। তাহলে মাথায় রাখতে হবে কি প্রশ্নের লাইনটা কি বলে। তোমাকে যদি পুরা উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনের কথা বলে, তাহলে অ্যান্সার দিবা হচ্ছে টেরিডোফাইটা। আর যদি বলে কেবল যে না শুধুমাত্র অপুষ্পক উদ্ভিদের মধ্যে সেতু বন্ধনের কথা, তখন উত্তর কি দিবা? ব্রায়োফাইটা। এই দুইটা প্রশ্নই কিন্তু বিগত বছরে ভর্তি পরীক্ষায় আসা, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন কার মধ্যে কে সেতু বন্ধন করতেছে। আবারও বলি, পুরো উদ্ভিদ জগতের মধ্যে বললে আমাদের অ্যান্সার কি হবে? টেরিডোফাইটা। আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে সেতু বন্ধনের কথা বললে অ্যান্সার কি হবে? ব্রায়োফাইটা। আচ্ছা, এখন আমরা তো আজকে পড়বো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তাহলে আমরা একটু আমাদের ফোকাসটা এখানে রাখি। আমার কথা হচ্ছে এরা প্রত্যেকেই তো অপুষ্পক উদ্ভিদ, মানে ক্রিপ্টোগ্যামিয়া। এদেরকে আবার তিন ভাগে কেন ভাগ করলো? তার মানে হয়তো এদেরও কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। তো এদেরকে তিনটা ক্রাইটেরিয়ার উপর ভাগ করা হয়েছে। এদেরকে কয়টা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয়েছে? তিনটা ক্রাইটেরিয়া। সেটা কি কি আসি? প্রথম কথা হচ্ছে এদের দেহকে মূল
কাণ্ড ও পাতা, এই তিনটা জিনিসে ভাগ করা যাবে কি যাবে না? এদের ভ্রূণ সৃষ্টি হবে কি হবে না? এদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু থাকবে কি থাকবে না? এই তিনটার উপর বেসিক্যালি এদেরকে ভাগ করা হয়েছে। এখন থ্যালোফাইটা যেহেতু সবচেয়ে অনুন্নত, তার মানে কি সোজা কথা, এই তিনটার একটাও কি থ্যালোফাইটার মধ্যে নাই। মানে কি, যদি বলে থ্যালোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, ভ্রূণ সৃষ্টি করবে না, পরিবহন টিস্যু থাকবে না। তাহলে এই তিনটার মধ্যে টেরিডোফাইটা যেহেতু সবচেয়ে উন্নত, তার মানে এই তিনটাই কি টেরিডোফাইটার জন্য হ্যাঁ, মানে তিনটাই টেরিডোফাইটার জন্য পজিটিভ। মানে টেরিডোফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে, এদের ভ্রূণ সৃষ্টি হবে, এদের পরিবহন টিস্যু থাকবে। তাহলে পরে তোমাকে এখন যদি থ্যালোফাইটা টেরিডোফাইটার পার্থক্য করতে বলে, তুমি কিন্তু অনায়াসে করে ফেলতে পারবা। কিন্তু আমাদের আজকের পড়ার টপিক কি ব্রায়োফাইটা টেরিডোফাইটা। তাহলে আসি যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, ব্রায়োফাইটা কি মাঝামাঝি আছে, তার মানে কি তুলনামূলক কম উন্নত। তার মানে এর মধ্যে একদমই যে কিছু থাকবে না এমনও না, আবার সবই যে থাকবে তাও না। মানে কি, সে বাংলাদেশের মতো উন্নয়নশীল অবস্থায় আছে, তার মানে এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তাহলে প্রথমে আসি, ব্রায়োফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়? আমরা বলবো না, ব্রায়োফাইটার দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। কিন্তু কিসে ভাগ করা যায়? কাণ্ড আর পাতায় ভাগ করা যায়। কথাটা খেয়াল রাখবে, কিন্তু আমি কি বললাম, ব্রায়োফাইটার দেহকে কিসে ভাগ করা যাবে না? মূল কাণ্ড পাতায়। কিন্তু কিসে ভাগ করা যায়? কাণ্ড আর পাতায়। তার মানে ঝামেলা কিসের? মূলের। এটা আমি একটু পরে তোমাকে পড়াবো। এরপরে আসো, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, এটাও ব্রায়োফাইটায় নাই। তার মানে খেয়াল করে দেখো, এই যে তিনটা জিনিস আমরা পড়লাম, আমি নাম্বার দিই 1 2 3, এই তিনটার মধ্যে একমাত্র অপুষ্পক উদ্ভিদ যেটাকে টেরিডোফাইটা, যার মধ্যে কোন টিস্যু উপস্থিত? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু উপস্থিত। এই কারণে টেরিডোফাইটার আরেকটা নাম হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে? তাহলে যদি কখনো প্রশ্ন করে যে টেরিডোফাইটা উদ্ভিদকে আরেকটা কি নামে রাখা হয়, আমরা বলবো ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। যদি বলে কেন রাখা হয়, বলবা একমাত্র অপুষ্পক উদ্ভিদ যাদের দেহে কি উপস্থিত? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু উপস্থিত। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? ব্রায়োফাইটার জন্য না বোধক কথা হচ্ছে কি, এদের দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, এদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই। তার মানে ব্রায়োফাইটায় একমাত্র হ্যাঁ বোধক কথা, সেটা কি, যে ব্রায়োফাইটা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। ব্রায়োফাইটা একমাত্র হ্যাঁ বোধক কথা, যে ব্রায়োফাইটা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। তাহলে আমি আবার একটু সামারি করি। আমরা এই তিনটাকে ভাগ করছিলাম কিসের বেসিসে? মূল কাণ্ড পাতায় ভাগ করার কথা নিয়ে বলছিলাম, ভ্রূণ সৃষ্টি করার কথা বলছিলাম, পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যুর কথা বলছিলাম। থ্যালোফাইটা যেহেতু সবচেয়ে কম উন্নত, এই কারণে তিনটার একটাও কি নাই। টেরিডোফাইটা যেহেতু সবচেয়ে উন্নত, এই কারণে তিনটাই আছে। ব্রায়োফাইটা যেহেতু মাঝামাঝি, এই কারণে এর জন্য কি একমাত্র হ্যাবোধক কথা, এর মধ্যে কি আছে? এর মধ্যে ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা আছে। কিন্তু ব্রায়োফাইটাকে কিসে ভাগ করা যাবে না? মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। ব্রায়োফাইটার দেহে কোন টিস্যু থাকবে না? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু থাকবে না। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করার কথা আর ভাস্কুলার টিস্যুর কথা, এদের হচ্ছে পার্থক্য। আবার যদি বলে তাহলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এই দুইজনের মধ্যে সাদৃশ্য বা মিল কোথায়? দুইজনে কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। দুইজনে কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। এবং তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদদেরকে বলা হয় এমব্রায়োফাইটা। তাহলে আমরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাকে একত্রে কিসের অন্তর্ভুক্ত করতে পারি? এমব্রায়োফাইটার অন্তর্ভুক্ত করতে পারি। কেন? কারণ তারা দুইজনই কি সৃষ্টি করতে পারে? ভ্রূণ সৃষ্টি করতে পারে। তো দেখো, আমি তোমাকে কিন্তু এটা একটা বেসিক, শুধুমাত্র ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বেসিকটা তোমাকে ধারণা দিয়ে দিলাম। ঠিকই যেদিন আমরা নগ্নবীজি, আবৃতবীজি বা শৈবাল ছত্রাক পড়বো, এরকম জায়গা থেকেই আমরা পড়া শুরু করবো, যেন এখানে তোমাকে আমি একটা সম্যক ধারণা দিয়ে দিতে পারি যে কোনটার জন্য কোন জিনিসগুলো প্রযোজ্য আর কোনটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য না। আমি আবার বলতেছি, এই কথাগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে? আচ্ছা, গেল এতটুক। এখন তুমি বলতে পারো এই জিনিসটা যে পড়াইলেন, এগুলো কি বইয়ের মধ্যে কোথাও আছে কিনা?
বইয়ের মধ্যে আছে, কিন্তু আমরা যে অধ্যায়টা পড়বো এই অধ্যায়ের মধ্যে নাই। এটা বইয়ের একদম শুরুর দিকে, যেখানে তোমাদের সূচিপত্রটা শেষ হয়, ওইখানে দেখবা উপক্রমণিকা নামে একটা জায়গা আছে। ওই উপক্রমণিকার কয়টা পৃষ্ঠা উল্টাইলে তুমি দেখবা মোটামুটি রোমান সংখ্যা দিয়ে 7 বা 8 নাম্বার পৃষ্ঠার দিকে গেলেই তুমি এই ছকটা পেয়ে যাবা, যেখানে বেন্থাম হুকারের পুরা শ্রেণী বিন্যাসটা দেওয়া আছে। এবং এখানে আমি যতটুকু আমরা পড়াইছি আমরা একটু ওই জায়গাটুকুই ফোকাস করি। এই যে আমরা বলছি দুইজন বিজ্ঞানী বেন্থাম হুকার উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করে, একটা অপুষ্পক আর একটা পুষ্পক, একটা ফেনারোগ্যামিয়া, একটা ক্রিপ্টোগ্যামিয়া। তারপর 3 ভাগে ভাগ করছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। কিসের উপর বেস করে? আমরা 3টা ক্রাইটেরিয়ার কথা বলছিলাম। ক্রাইটেরিয়া 3টা কি ছিল? মূল কাণ্ড পাতায় ভাগ করার কথা, ভ্রূণ সৃষ্টি করার কথা, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুর কথা। এবং আমরা বলছিলাম থ্যালোফাইটা যেহেতু সবচেয়ে কম উন্নত, এই কারণে থ্যালোফাইটার মধ্যে কি একটাও নাই। টেরিডোফাইটা যেহেতু সবচেয়ে উন্নত, এখানে দেখো তার জন্য প্রত্যেকটা জিনিসই হ্যাঁ। আর ব্রায়োফাইটা যেহেতু মাঝামাঝি ছিল, একমাত্র তার কি সৃষ্টি করার ক্ষমতা ছিল? ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা ছিল। এবার আসো, আমি এই গঠনে তোমাদের একটা কথা বলছিলাম যে ব্রায়োফাইটার দেহকে কিসে ভাগ করা যাবে না? মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। কিসে ভাগ করা যাবে না? মূল কাণ্ড পাতায়। কিন্তু কিসে ভাগ করা যাবে? কাণ্ড আর পাতায় ভাগ করা যাবে। তার মানে আসলে ব্রায়োফাইটার ক্ষেত্রে ঝামেলা কিসে? ঝামেলা হচ্ছে মূলে। মানে কি? ব্রায়োফাইটায় মূলের পরিবর্তে কি বিদ্যমান? মূলের পরিবর্তে রাইজোয়েড বিদ্যমান। ব্রায়োফাইটায় মূলটাই একটা রূপান্তরিত মূল, রাইজোয়েড হচ্ছে আসলে একটা রূপান্তরিত মূল। তো ওই মূলটাকে কি নামে ডাকা হয়? ব্রায়োফাইটায় মূলের পরিবর্তে রাইজোয়েড বিদ্যমান। তো তোমাকে মাথায় প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন করতে পারে এই রাইজোয়েডের ক্যারেক্টারিস্টিক্স। তো মনে রাখবা রাইজোয়েড এককোষী, বহুকোষী দুই রকমই হইতে পারে। মসৃণ, অমসৃণ দুই প্রকার হইতে পারে। মানে রাইজোয়েড সিম্পল কথা হচ্ছে মূলের পরিবর্তে এরকম কিছু স্ট্রাকচার ডেভেলপ করে। এখন আমাদের এই বইয়ে যে আলোচনা করা হয়েছে পুরা চ্যাপ্টারে, রাইজয়েডগুলো সবসময় এককোষী। ঠিক আছে, আমাদের পুরা চ্যাপ্টারে বইয়ে রাইজয়েড কয় কোষী নিয়ে আলোচনা করা হয়েছে? এককোষী। এবং মসৃণ, অমসৃণ ঠিকই দুই ভাগে ভাগ করছে। যেটা অমসৃণ, মনে করো এটা অমসৃণ। কেন অমসৃণ? বলছে এর গায়ে কিছু শল্ক বা বাকল বা স্কেল পাওয়া যায়। ওই স্কেলগুলো আবার সব বহুকোষী। ঠিক আছে, মানে শল্ক, বাকল, স্কেলগুলো বহুকোষী। মানে কি? রাইজয়েড এককোষী, কিন্তু স্কেল কয় কোষী? বহুকোষী। দেখো এই কথাটা লিখছে, যেখানে মূলের পরিবর্তে কি বিদ্যমান? রাইজয়েড বিদ্যমান। আর বাকি যে কথাগুলো বলছে আমি তোমাকে একটু পরে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমার আজকের পড়ার ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যতটুকু জানা দরকার ছিল আমি তোমাকে অতটুকু আজকের জন্য আমরা পড়াই নিলাম। এবার আমি একটু চ্যাপ্টারের ভেতরে যাব। দেখো এখানে আমি একটু আগে যা যা পড়াইছি প্রত্যেকটা কথা আছে। ঠিক আছে, যে পুষ্পক উদ্ভিদ, ফেনারোগ্যামাস, অপুষ্পক, ক্রিপ্টোগ্যামাস, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা আমরা আলোচনা করছি। দেখো শৈবাল ছত্রাক হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, কেন? একটা হচ্ছে অপেক্ষাকৃত মানে বৈশিষ্ট্যগত দিক থেকে শৈবাল ছত্রাকের চেয়ে এরা হচ্ছে একটু জটিল প্রকৃতির। এই দুইটার মধ্যে আবার কে বেশি উন্নত? টেরিডোফাইটা হচ্ছে উন্নত। ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে বাহ্যিক পার্থক্য কি? দেখো মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু একটাকে যায়। একটা অভাস্কুলার, মানে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই, আর এটার মধ্যে ভাস্কুলার। ঠিক আছে, পার্থক্যটা বলে দিস। আর মিলটাকে আমি তো তোমাকে বলাইছি, এমব্রায়োফাইটস মানে ভ্রূণ সৃষ্টি করে। তাহলে অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপের নাম কি? ব্রায়োফাইটা। দেখো প্রত্যেকটা কথা কিন্তু আমি পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি হচ্ছে এখানে তোমাকে পুরো ব্রায়োফাইটা সম্পর্কে একবার একটা গ্রস ধারণা দিব, যেন কি হয় একটু পরে আমি যখন তোমাকে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বলবো তুমি দেখবো অনায়াসে তুমি আমার সাথে 14টা বৈশিষ্ট্য পড়ে ফেলছো। এবং ব্রায়োফাইটার 14টা বৈশিষ্ট্য পারার কারণে যেটা হলো, তোমার টেরিডোফাইটা যখন পড়তে যাবা ওই জায়গাগুলোর দিকে নজর না দিলেও চলবে। তাহলে আমরা আসি ব্রায়োফাইটা। তাহলে এই পাশে হচ্ছে মনে করো ব্রায়োফাইটা, আর এই পাশে আমরা রাখলাম হচ্ছে টেরিডোফাইটা। আচ্ছা, এই পড়াটা শুরু করার আগে দুইটা শব্দ মাথায় আনতে হবে। একটা নাম হচ্ছে গ্যামিটোফাইটিক, আর একটা নাম হচ্ছে স্পোরোফাইটিক। একটা নাম কি বললাম? একটা নাম হচ্ছে গ্যামিটোফাইটিক, আর একটা নাম হচ্ছে স্পোরোফাইটিক। মনে রাখবা এই দুনিয়ার যত উদ্ভিদ আছে, রিপিট, যত উদ্ভিদ আছে প্রত্যেকটা উদ্ভিদকে তাদের জীবদ্দশায় কোনো না কোনো সময় এই দুইটা দশা পার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দুইটা দশাই যেহেতু জীবদ্দশায় থাকবে, তার মানে প্রত্যেকেই তার জীবনে একটা প্রভাব বিস্তার করবে।
এখন কথা হচ্ছে কে বেশি প্রভাব বিস্তার করবে সেটা আগে মাথায় রাখতে হবে। তার মানে কি, যে দুইজন তো একই সাথে ক্ষমতায় থাকতে পারবে না, যেটা আমরা অলরেডি আমাদের জাতীয় ইলেকশন থেকে দেখলাম যে দুইজন কখনো একই সাথে ক্ষমতায় আসতে পারবে না। তার মানে যে কোনো একজনকে আপার হ্যান্ড নিতেই হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে ব্রায়োফাইটার ক্ষেত্রে যে কোনো একজন প্রধান, তাহলে টেরিডোফাইটার ক্ষেত্রে আরেকজন প্রধান হবে। মনে রাখবো আমরা যেটা তথাকথিত যারা একটু নিম্ন শ্রেণীর দিকে আছে, সেটা মনে করো থ্যালোফাইটা হোক ব্রায়োফাইটা হোক, এদের মধ্যে গ্যামেটোফাইটিক দশা প্রধান। তথাকথিত যারা উচ্চ শ্রেণীর আছে, মানে কি তুমি টেরিডোফাইটা থেকে উপরের দিকে হতো, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এদের প্রত্যেকের মধ্যে কোন দশাটা প্রধান হবে? স্পোরোফাইটিক দশা প্রধান হবে। তার মানে কার মধ্যে কে প্রধান কে অপ্রধান, এটা আমরা প্রথমে একটা ধারণা পাইলাম। তার উপর আবার আসো, ব্রায়োফাইটা বলতে আমরা কি বুঝি? মসবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা বলতে আমরা কি বুঝি? মসবর্গীয় উদ্ভিদ। আমরা ওই মসের সাথে কম্পেয়ার করে সবসময় মগ কথাটা মনে রাখবো। মসের জন্য আমরা কি মনে রাখবো? মগ, মানে ম দিয়ে মস, তার মধ্যে কোন দশাটা প্রধান? গ্যামেটোফাইটিক দশাটা প্রধান। তাহলে কে অপ্রধান? স্পোরোফাইটিক দশাটা অপ্রধান। এবার আসো, যে অপ্রধান তার মানে কি তার নিজের একা কোনো কিছু করার ক্ষমতা আছে? নাই। তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন করে ব্রায়োফাইটা উদ্ভিদের জীবনচক্রে কে কার উপর নির্ভর করে, তাহলে তোমার উত্তরটা কি হবে? যে অপ্রধান স্পোরোফাইট দশা, প্রধান গ্যামেটোফাইট দশার উপর নির্ভর করবে। সেটা আশ্রয় বলো, পুষ্টি বলো, প্রত্যেকটা জিনিসের জন্য এই নির্ভরশীলতাটা কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যেটা, সেটা হচ্ছে তাহলে আমরা কে প্রধান কে অপ্রধান জানলাম। তাহলে এবার তুমি উত্তর দাও, টেরিডোফাইটার ক্ষেত্রে কে প্রধান হবে? স্পোরোফাইটিক দশা প্রধান হবে। আর কে অপ্রধান হবে? গ্যামেটোফাইটিক দশাটা অপ্রধান হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা দশা দুটো আমরা শিখে ফেললাম। এখন আসি এদের জীবনচক্র। তা আমরা বললাম কি মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক। তোমাকে প্রশ্ন করতে পারে যে মস উদ্ভিদ কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে? আমরা বলবো গ্যামিট সৃষ্টির মাধ্যমে। কি সৃষ্টির মাধ্যমে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। তাহলে মস উদ্ভিদ যেহেতু গ্যামেটোফাইটিক, তার মানে সে তার জীবন শুরু করে গ্যামিট সৃষ্টির মাধ্যমে। পরের প্রশ্নটাই হবে গ্যামিটগুলা কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আমরা সবাই জানি গ্যামিটগুলা সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তার মানে একটা পূর্ণাঙ্গ মস উদ্ভিদ কোন ধরনের? হ্যাপ্লয়েড প্রজাতির। এখন মনে করো এদের মধ্যে মাইটোসিস ডিভিশন হইলো, দুইটা মস উদ্ভিদ তুমি পেলা, এই একটা থেকে পুং গ্যামিট কালেক্ট করলা, এই একটা থেকে তুমি স্ত্রী গ্যামিট কালেক্ট করলা। এবার এদের মধ্যে নিষেক হইল, নিষেকের ফলে কি সৃষ্টি হবে? জাইগোট। জাইগোটটা কোন ধরনের হবে? ডিপ্লয়েড হবে। আর আমরা সবাই জানি জাইগোটে কোন কি কোষ বিভাজন হয়? নিম্ন শ্রেণীর উদ্ভিদে জাইগোটে মিওসিস হয়। হইলে এই জাইগোট বিভাজিত হইলে কি হবে? 4টা হ্যাপ্লয়েড দশা নির্গত হবে। এবং তাকায় দেখো তো এই হ্যাপ্লয়েড গুলাই কি আলটিমেটলি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ হিসেবে কাজ করতেছে। তাহলে এইটাই হচ্ছে একটা ব্রায়োফাইট উদ্ভিদের জীবনচক্র। এবং খেয়াল করে দেখো, সে যে তার জীবনচক্র এক জায়গা থেকে শুরু করে ঘুরে ফিরে আবার আরেক জায়গায় ফেরত নিয়ে আসলো, তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে এখন যে এদের মধ্যে সুস্পষ্ট যৌনুক্রম আছে কি নাই, তুমি উত্তর দিবা আছে। ঠিক আছে? যৌনুক্রমের কথা বললে অ্যান্সার কি? আছে। এবং মনে রাখবা আমাদের টোটাল উদ্ভিদ বিজ্ঞান বইয়ে যৌনুক্রম নিয়ে যেখানেই প্রশ্ন করবে উত্তর কি? আছে। কেন? কারণ গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক দুইটা দশা তো সব উদ্ভিদেরই আছে। তার মানে যৌনুক্রম সবার মধ্যে সুস্পষ্ট আছে। কথা হচ্ছে যৌনুক্রমটা সমান না অসমান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা বলছি মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক, তার মানে সে গ্যামিট সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করবে। এবং তাকায় দেখো, যে বস স্বাভাবিক অর্থেই সে কি তোমার আমার মতো একটা নর্মাল ফ্ল্যাটে থাকবে না, তার জন্য তো বিশাল বাংলো বাড়ি সবকিছু সবসময় রেডি করা থাকে। তেমনি এখানেও গ্যামেটোফাইটিক দশাটাই দেখো কি বেশি জায়গা জুড়ে আছে, মানে হ্যাপ্লয়েড দশাটা কি বেশি জায়গা জুড়ে আছে। তাকায় দেখো এই যে হ্যাপ্লয়েড দশাগুলা, এগুলাই তো কি গ্যামেটোফাইটিক। আর যখনই ডিপ্লয়েড দশায় ঢুকবে সেটাই হবে স্পোরোফাইটিক। তাহলে তাকায় দেখো তো এখানে গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইট কি সমান জায়গা জুড়ে আছে? না। তার মানে যদি কখনো প্রশ্ন করে এদের যৌনুক্রমটা কি সম আকৃতির, আমাদের উত্তর হবে না। এদের যৌনুক্রমটা কেমন? অসম আকৃতির বা বিষম আকৃতির বা হেটারোমরফিক। এবং মজার ব্যাপার হচ্ছে পুরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ে যদি তোমাকে কখনো প্রশ্ন করে যৌনুক্রম আছে কি নাই, যদি বলো হ্যাঁ, তার মানেই উত্তরটা কোন ধরনের যৌনুক্রম বিদ্যমান?
অসম আকৃতির বা বিষম আকৃতির বা হেটারোমরফিক, এটা যেই চ্যাপ্টার থেকেই প্রশ্ন করুক না কেন তোমার অ্যান্সার এটি। আচ্ছা, এখন আসি তাহলে এখানে আমরা কি শব্দগুলো শিখলাম গ্যামিটোফাইটিক মানেই হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইটিক মানেই কি ডিপ্লয়েড। কথাগুলো খেয়াল করো, এই যে স্পোরোফাইটিক দশাটাকে ডিপ্লয়েড, তার আরেক নাম কি জাইগোট। তাহলে যদি কখনো প্রশ্ন করে স্পোরোফাইটের বিভাজন মানে আসলে কি বলতো, মানে হচ্ছে জাইগোটের বিভাজন। স্পোরোফাইটের বিভাজন মানে কি জাইগোটের বিভাজন। তাহলে স্পোরোফাইট বিভাজিত হওয়া মানে যেহেতু জাইগোটের বিভাজিত হওয়া, তাহলে প্রশ্ন করতে পারে জাইগোট বিভাজিত হইলে কি নির্গত হবে। তাহলে খেয়াল করে দেখো, জাইগোট সমান সমান যেহেতু স্পোরোফাইটিক, তাহলে জাইগোটের বিভাজনে নির্গত হবে স্পোর। জাইগোটের বিভাজনে কি নির্গত হবে স্পোর। তাকায় দেখো তো, জাইগোটের বিভাজনে যে জিনিসগুলো নির্গত হয়েছিল এগুলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। তার মানে স্পোরগুলা সব সময় কোন প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। স্পোরগুলা কোন প্রকৃতির? হ্যাপ্লয়েড। তার মানে মাথায় রাখতে হবে, এখানে সবাই ভুল করে যেটা, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে যে গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি? অপশনে স্পোর থাকে, সবাই স্পোরটাকে আগে বাদ দেয়, দিয়ে বলে স্পোর আবার গ্যামেটোফাইটিকের প্রথম কোষ কেমনে হয়? স্পোর তো স্পোরোফাইটিকের কোষ হবে। কিন্তু খেয়াল করো, তোমার নামের দিকে তাকানো যাবে না, তোমাকে তাকাইতে হবে জিনিসটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। তুমি সবসময় মনে রাখবা, যদি জিনিসটা ডিপ্লয়েড হয়, নাম যাই হোক না কেন সেটা স্পোরোফাইটিক। যদি জিনিসটা হ্যাপ্লয়েড হয়, তাহলে নাম যাই হোক না কেন তাকে কি বলতে হবে? গ্যামেটোফাইটিক। তার মানে এখন যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি, আমরা মাথায় রাখবো হ্যাপ্লয়েড কোনো একটা কিছু। অ্যান্ড হ্যাপ্লয়েড স্পোর যদি অপশনে থাকে, আমাকে এটা অ্যান্সার দিতে হবে। কেন? কারণ স্পোর হ্যাপ্লয়েড। তেমনি প্রশ্ন করবে স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি। তাকে দেখো, স্পোরোফাইটিক পর্যায়ে একটা জিনিসই তৈরি হয়, সেটা হচ্ছে কি জাইগোট, বা এটাকে আবার আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে কি উস্পোর। এটাকে আবার কি নামে ডাকে? উস্পোর। তাহলে জাইগোটের আরেকটা নাম কি? উস্পোর। তাহলে জাইগোটের বিভাজন বা উস্পোর বিভাজিত হইলে কি নির্গত হয়? স্পোর। ওই স্পোরগুলা কোন প্রকৃতির? হ্যাপ্লয়েড প্রকৃতির। এই স্পোরগুলা বাতাসের সাহায্যে বিস্তরণ করে। কিসের সাহায্যে বিস্তরণ করে? বাতাস, মানে ধীর ছড়ায় পড়বে বাতাসের মাধ্যমে, তারপরে মাটির মধ্যে পড়বে, পরেই দেখো অঙ্কুরিত হয়ে কি নতুন মসুদ্ভিদ তৈরি করবে। এইটা হচ্ছে একটা মসুদ্ভিদের জীবনচক্র, জনুক্রম। গ্যামেটোফাইটিক কি, স্পোরোফাইটিক কি, কে কার উপর নির্ভরশীল, কে প্রধান কে অপ্রধান, কোথায় হ্যাপ্লয়েড কোথায় ডিপ্লয়েড, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পড়ে ফেলছি। এখন আমার খালি এখান থেকে একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এদের জনন। তুমি মনে রাখবা, ব্রায়োফাইটা হোক টেরিডোফাইটা হোক, অঙ্গজ জনন কমন। তার মানে দুইজনের মধ্যে কোন জনন কমন? অঙ্গজ জনন কমন। ব্রায়োফাইটা উদ্ভিদে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক। তার মানে সে কি সৃষ্টি করে? গ্যামিট। গ্যামিটের দ্বারা কোন জনন হয়? যৌন জনন হয়। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদে যৌন জনন হয়। তেমনি টেরিডোফাইটে কোন দশা প্রধান? স্পোরোফাইটিক। তার মানে কি উৎপন্ন হয়? স্পোর। স্পোরের দ্বারা কোন জনন হয়? অযৌন জনন হয়। তাহলে টেরিডোফাইটে অঙ্গজ জননের পরে কোন জনন হবে? অযৌন জনন। এখন খেয়াল করো, ব্রায়োফাইটা উদ্ভিদেও তো স্পোরোফাইটিক দশা আছে, কিন্তু আমরা বলছি শুরুতে এই স্পোরোফাইটের একা কোনো কিছু করার ক্ষমতা আছে? নাই তো। সে সবকিছুর জন্যই কার উপর নির্ভর করে? গ্যামেটোফাইটের উপর নির্ভর করে, যার কারণে এই স্পোর স্বতন্ত্রভাবে কোনো জননে অংশগ্রহণ করে না। এই কারণে ব্রায়োফাইটা উদ্ভিদে কিন্তু অঙ্গজ এবং যৌন জনন ছাড়া আর কোনো জনন নাই। কিন্তু টেরিডোফাইটে খেয়াল করে দেখো, যদিও স্পোরোফাইটিক প্রধান গ্যামেটোফাইটিক অপ্রধান, আমি কিন্তু তোমাকে বলি নাই এখানে কেউ কারো উপর নির্ভর করে। তুমি খালি এই নলেজটা মনে রাখবা যে এখন টেরিডোফাইটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে কি সবচেয়ে উন্নত না? তো উন্নত বিশ্বে কেউ কারো উপর নির্ভর করে? যেমন আমেরিকায় ট্রাম্প প্রেসিডেন্ট হইতে পারে, কিন্তু তার মানে এই না, তুমি দেখো ওর মেয়র মামদানি, সেও কিন্তু থ্রেড দিয়ে কথা বলতেছে, যেটা অন্যান্য উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশে সম্ভবই না। তার মানে কি দাঁড়াইলো, যে যারা উন্নত বিশ্বে আছে তাদের প্রত্যেকের কি নিজের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। তার মানে একজন প্রধান একজন অপ্রধান হইতে পারে, কিন্তু কাউকে কারো উপর নির্ভর করা লাগে না। তার মানে কি দাঁড়াইলো, টেরিডোফাইটে গ্যামেটোফাইট আছে মানে গ্যামিট সৃষ্টি হয়, যেই গ্যামিট স্বাধীন স্বতন্ত্রভাবে বাস করে। এই কারণে টেরিডোফাইটা উদ্ভিদে অযৌন জননের পাশাপাশি আবার কোন জনন হচ্ছে? যৌন জনন হচ্ছে। কারণ দেখো টেরিডোফাইটায় অঙ্গজ অযৌন যৌন তিন প্রকার জননী হয়, কিন্তু ব্রায়োফাইটায় কেবলমাত্র কি অঙ্গজ এবং যৌন জনন হয়। এবার আমরা একটু ব্রায়োফাইটাটা বলে ফেলি তোমাকে। যৌন জনন যে হচ্ছে, গ্যামিট সৃষ্টি করবে, পুং গ্যামিট স্ত্রী গ্যামিট, এদের আবার নাম আছে, অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম। তো আমরা নর্মালি পড়তাম যেটার নামের বানানে ক থাকে উদ্ভিদের ক্ষেত্রে, সেটাই হচ্ছে স্ত্রী গ্যামিট। তাহলে অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম কোনটা? স্ত্রী গ্যামিট আর্কিগোনিয়াম। বলা হয় অ্যান্থেরিডিয়ামটা গোলাকার বা নাশপাতি আকার এবং এরকম বৃন্তযুক্ত,
আর আর্কিগোনিয়ামটা ফ্লাস্ক আকৃতির। এই ফ্লাস্কের উপরের সরু অংশটা হচ্ছে গ্রীবা আর নিচের স্থিত অংশটা হচ্ছে উদর। এর ভেতরে হচ্ছে ডিম্বাণুটা থাকে এবং এই ডিম্বাণুটার এখানে একাধিক কোষের আবরণে তারা আবৃত থাকে। তাহলে কি দাঁড়াইলো, এদের জননাঙ্গ এককোষী না বহুকোষী? বহুকোষী। কিন্তু এই যে যেই কোষের আবরণে এরা আবৃত, এই সবগুলাই হচ্ছে বন্ধ্যাকোষ। এই সবগুলাই কোন কোষ? বন্ধ্যাকোষ। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন করে এদের জননাঙ্গ বহুকোষী, কোন কোষের আবরণে আবৃত? বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ইউজুয়ালি চলনক্ষম কে হয়? শুক্রাণু। আমরা জানি চলনোপযোগী অঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। চলনোপযোগী অঙ্গের নাম কি? ফ্লাজেলা। তোমাকে প্রশ্ন করবে ব্রায়োফাইটা উদ্ভিদে শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? তুমি উত্তর দিবা 2 ফ্লাজেলা, মানে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ফ্লাজেলা শুক্রাণুর লেজ তৈরিতে সাহায্য করে। লেজের দ্বারা শুক্রাণু সাঁতার কাটে। এখন সাঁতারের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যে ব্রায়োফাইটা উদ্ভিদের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। কেন? কারণ এই তো শুক্রাণু সাঁতার কাটতে পারবে না। আচ্ছা, এখন মনে করো আকারে ছোট কিন্তু সচল একটা শুক্রাণু তার চেয়ে আকারে বড় কিন্তু নিশ্চল একটা ডিম্বাণুকে নিষিক্ত করলো। এই জননটাকে বলা হয় উগ্যামাস। এই জননটাকে কি জনন বলা হয়? উগ্যামাস। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কোন ধরনের? উগ্যামাস ধরনের। যদি তোমাকে প্রশ্ন করে উগ্যামাস বলতে কি বোঝায়, তাহলে উত্তর দিবা কি? আকারে ছোট সচল পুংগ্যামিট, আকারে বড় নিশ্চল স্ত্রীগ্যামিটকে যে নিষিক্ত করে, এই জিনিসটাকেই বলা হয় কি? উগ্যামাস। এখন মনে করো এই যে নিষেক হইলো, নিষেকের ফলে এখানে কি? জাইগোট। জাইগোটের পরে এটা কি? ভ্রূণে পরিণত হবে। এই যে আমরা বলে আসছিলাম ব্রায়োফাইটা উদ্ভিদ একমাত্র কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। তাকে দেখো তো ভ্রূণটা কিসের অভ্যন্তরে তৈরি হইলো? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই ভ্রূণ বিভাজিত হইলে কি নির্গত হবে? আমরা মাত্র পড়ছি এই যে ভ্রূণ বা জাইগোট বা ওস্পোর বিভাজিত হইলে কি নির্গত হবে? স্পোর। কি ধরনের স্পোর? হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোরগুলো এবার বাতাসের সাহায্যে বিস্তরণ করে মাটিতে পড়ে অঙ্কুরিত হয়ে নতুন মস উদ্ভিদ তৈরি করবে। এই নতুন সৃষ্ট মস উদ্ভিদকে বলা হয় মস প্রোটোনেমা। নতুন সৃষ্ট মস উদ্ভিদকে কি বলা হয়? মস প্রোটোনেমা। এই হচ্ছে মোটামুটি ব্রায়োফাইটার টোটাল কথাবার্তা শেষ। এর বাইরে আমরা কি পড়ছি? এর দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না। কেন? কারণ মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। কয় কোষী বলছি? এককোষী বহুকোষী হইতে পারে, কিন্তু আমাদের এই বইয়ে আপাতত কোনটা নিয়ে আলোচনা করছে? এককোষী রাইজয়েড। এবং যেটা মসৃণ, অমসৃণ। অমসৃণ কেন? গায়ে কি থাকে? শল্ক, বাকল বা স্কেল। স্কেলটা কয় কোষী? স্কেলটা বহুকোষী। তারপর আমরা বললাম এদের দেহে কোন টিস্যু নাই? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই। আর আমরা কি মনে রাখবো? একটা জিনিস খালি মাথায় রাখবো, এদের দেহটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এটা পরে গঠনের মধ্যে পাওয়া যায়, বাট আপাতত জাস্ট মনে রাখতে হবে এদের দেহটা কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা বলছি এদের মধ্যে প্রধান অংশ কোনটা? গ্যামেটোফাইটিক অংশটা। তাহলে কি এই গ্যামেটোফাইটটা স্বাধীন স্বতন্ত্র, নিজের খাবার নিজে তৈরি করে? তাহলে গ্যামেটোফাইটের কালার কি হবে? সবুজ। গ্যামেটোফাইটের কালার কি হবে? সবুজ হবে। তাহলে এই গেল হচ্ছে এট এ গ্ল্যান্স আমার ব্রায়োফাইটা সম্পর্কে সবগুলো কথা বলা শেষ। এবার আমরা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাকে পড়াবো, তুমি আমাকে উত্তর দিবা এগুলার। গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি? আমরা মাত্র পড়ছি, সেটা হচ্ছে গ্যামিট বা স্পোর। তুমি তোমাকে প্রশ্ন করবে স্পোরোফাইটিক পর্যায়ে তাহলে প্রথম কোষের নাম কি? সুন্দর মতো জাইগোট বা ওস্পোর। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে হ্যাপ্লয়েড বলতে আমরা বুঝি হ্যাপ্লয়েড মানে এন, গ্যামিট, স্পোর। তেমনি ডিপ্লয়েড অবস্থা বলতে আমরা কি বুঝি? 2n, জাইগোট, ওস্পোর। ঠিক আছে, তাহলে আমাদের মেইন ফোকাসটা থাকবে জিনিসটা কি? এন নাকি 2n। ওগ্যামাস প্রকৃতি বলতে আমরা কি বুঝি? সেটা আমি তোমাকে মাত্র সংজ্ঞা পড়াইছি। বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের সাথে ক্ষুদ্র সচল পুং গ্যামিটের যে মিলন। এদেরকে উভচর উদ্ভিদ বলে, যদিও ম্যাক্সিমাম প্রজাতি আসলে স্থলেই পাওয়া যায়, বাট এদেরকে উভচর বলে কেন? যে একটা সার্টেন জিনিসের জন্য এর মধ্যে পানি থাকা ম্যান্ডেটরি, এই কারণে এদেরকে উভচর উদ্ভিদ বলে। ঠিক আছে, কারণ ওই শুক্রাণুর জন্য যে পানি, ওটা না দিলে তো কখনোই সে যৌন জনন করতে পারবে না। আর দার্জিলিং এ সবচেয়ে বেশি ব্রায়োফাইটা পাওয়া যায়, কারণ দার্জিলিংকে ব্রায়োফাইটার স্বর্গ বলা হয়। এবার আসি আমরা যা যা আমি পড়াইছি, আমরা জাস্ট এখানে আগাবো। দেখো, আমরা বলছি কি প্রথম কথায় আসি, এরা হচ্ছে অপুষ্পক। পড়ছো না ক্রিপ্টোগ্যামিয়া? আচ্ছা, তারপরে এদের কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক, মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে গ্যামেটোফাইটিক স্বতন্ত্র এবং কি সবুজই হবে।
এবার আসো, দেহ থ্যালয়েড মানে কিসে ভাগ করা যাবে না? মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যাবে না, কিন্তু কিসে যাবে? কাণ্ড আর পাতার মতো অংশে। মূল নাই কেন? মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। কয় কোষী? এক কোষী। মসৃণ, অমসৃণ বলছিলাম। অমসৃণ কেন? গায়ে স্কেল পাওয়া যায়। কয় কোষী? বহু কোষী। তারপর এদের কোনো ভাস্কুলার টিস্যু আছে? না। দেহ কি দ্বারা গঠিত? কোন টিস্যু দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু। এটা জাস্ট গঠনের মধ্যে আমরা পাবো, এখানে আমরা একবার পড়াই নিলাম। জননাঙ্গ বহুকোষী, কোন আবরণে আবৃত? বন্ধ্যাকোষের আবরণে আবৃত। পড়াইছি কিন্তু। স্ত্রী জননাঙ্গের নাম কি? ক থাকবে। আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গের নাম কি? অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম কিসের মতো? ফ্লাস্কের মতো। অ্যান্থেরিডিয়াম গোলাকার, নাশপাতি আকার। এবার আসো, যৌনজনন কোন ধরনের? উওগ্যামাস। শুক্রাণু কয় ফ্লাজেলা? দ্বি ফ্লাজেলা। নিষেকের জন্য কোন মাধ্যম? জলীয় মাধ্যম। ভ্রূণ বহুকোষী কার অভ্যন্তরে তৈরি হয়েছিল? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে। কে কার উপর নির্ভর করে? দেখো, স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপর পূর্ণবাংশিক নির্ভরশীল। জীবনচক্রে কে প্রধান? গ্যামেটোফাইট। কে অপ্রধান বা গৌণ? স্পোরোফাইট। নতুন যে মসুদ্ভিদ তৈরি করে তার নাম কি? প্রোটোনেমা। তাহলে খেয়াল করে দেখো, আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে যে কথাগুলো বলছি, তোমার কাছে মনে হতে পারে কি পড়াইতেছে, চ্যাপ্টারের মধ্যেই ঢুকলো না। কেন এভাবে পড়াইছি? একটাই কারণ ছিল, যেমন আমি যেন এই 14টা পয়েন্ট এখন আমরা খুব কুইকলি মাথায় রাখতে পারি, এবং আমরা কম্পেয়ার করে টেরিডোফাইটের সাথে প্রশ্ন করুক বা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক, আমরা অ্যান্সার করতে পারি। এবং এই যে আমি এইভাবে পড়াইছি, এতে আমার লাভ হয়েছে একটাই, সেটা হচ্ছে আমি যখন একটু পরে তোমাকে টেরিসের গঠন পড়াইতে যাব, তুমি দেখবে এই কথাগুলো আবার রিপিট হচ্ছে। আচ্ছা, এখন আসো, এই 3টা শ্রেণীতে ভাগ করা যায়। হেপাটিক, অ্যান্থোসিরোটি, মাসাই। এটা তুমি হ্যাম দিয়ে মনে রাখতে পারো। হেপাটিক, অ্যান্থোসিরোটি, মাসাই। ঠিক আছে? তাহলে মসের স্ত্রী জননাঙ্গের নাম কি? এইগুলো এখন আর কারো আটকাবে? আর্কিগোনিয়াম। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? আমরা তো বলছি মস উদ্ভিদে পাওয়া যায়। ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যমের প্রয়োজন? তরল মাধ্যমের প্রয়োজন। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? এই যে লিখে দিছে যে পানির উপস্থিতিতে নিষেকক্রিয়া সম্পন্ন। আমি বোল্ড করে দিছি আসল কথাটা। তাহলে ওটা সারা তো তাহলে নিচে থাকতেছে মাটিতে, কিন্তু নিষেকক্রিয়ার জন্য তার অবশ্যই এর ভিতরে কি লাগবে? পানি। এই কারণে এটাকে আসলে উভচর উদ্ভিদ বলা হইতেছে। এইখানে হচ্ছে সুন্দর মতো এতক্ষণ যা যা পড়াইছি প্রত্যেকটা জিনিস একটা জায়গায় সামারি করে দেওয়া আছে। ঠিক আছে? এইটা তোমরা পরে যখন তোমাদেরকে সার্ভারে দেখবা, ক্লাসের ম্যাটেরিয়ালগুলো আপলোড করে দেওয়া হবে, তোমরা এখান থেকে সুন্দর মতো এটা ডাউনলোড করে নিতে পারবা। এটা তো ম্যান্ডেটরি না এখন, কারণ আসল জিনিস আমাদের বই থেকে পড়ানো হয়ে গেছে। এইটা আজিবুর স্যারের বই আছে, এখানে উনি ব্রায়োফাইটার যে আমরা 3টা বলছিলাম, তো এইটার আবার উনি আলাদা অন্য নাম দিছে। ঠিক আছে? হেপাটিকি, অ্যান্থোসিরোটি রাখছে, বাট মাসাইটাকে উনি প্রকৃত মস যেটা, ওইটার নাম আবার ব্রায়োপসিরা দিছে। ঠিক আছে? তো এইটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা আমি তোমাকে এখানে ছক বানাই দিছি, যেটা লিভার ওয়ার্ড বা হেপাটিকি। লিভার ওয়ার্ড মানে যকৃতের মতো। অ্যান্থোসিরোটি বা হর্ন ওয়ার্ড, ঠিক আছে, এটা তাহলে সিং আকৃতির, বা যেটা প্রকৃত মস, এর মধ্যে পেরিস্টম থাকে। আর প্রজাতিগুলা পড়ার দরকার নেই, কেবলমাত্র ওই প্রজাতিগুলাই পড়বো যে জায়গায় লেখা আছে বাংলাদেশে প্রাপ্ত। বাংলাদেশে প্রাপ্ত শব্দটা উল্লেখ না করা থাকলে র্যান্ডম কোনো প্রজাতির সংখ্যা পড়ার আসলে দরকার নাই। লিভার ওয়ার্ড বলতে তাহলে কি বোঝায়? যে জিনিসটা আমাদের ওই যে লিভারের সাথে মানে যকৃতের সাথে মিলে, এই কারণেটাকে লিভার ওয়ার্ড বলতেছে। এই কথাটাই লেখা আছে যে হেপাটিক শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলে। এদের দেহ অর্থাৎ থ্যালাসের আকৃতি মানুষের লিভারের সাথে কিছু মিল সম্পন্ন হওয়াতে এরূপ নামকরণ করা হয়েছে। এগুলো লিখিত পরীক্ষা 1-2 মার্কের কোশ্চেনে যে আসে, যদি আসে আর কি। এবার আসি আমরা রিক্সিয়া। রিক্সিয়ার ক্ষেত্রে বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন 2 ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বই দেখবো শুরুতেই শনাক্তকারী বৈশিষ্ট্য দিচ্ছে। তা আমি শনাক্তকারী বৈশিষ্ট্য একটু পরে বলি, আগে আমরা পুরোটা রিক্সিয়া চিনবো, তারপর এটাকে শনাক্ত করব। ঠিক আছে? তো যে বাহ্যিক গঠনের একটা থ্যালাসের ছবি দেখবা তোমাদের বই, এরকম কন্টিনিউয়াস আঁকা আছে। আমি জাস্ট আংশিক আঁকলাম থ্যালাসের। এই থ্যালাসটা এরকম দেওয়া আছে। তাহলে প্রথম কথা, এর থ্যালাসের জন্য মনে রাখতে হবে কি, সেটা হচ্ছে এটা সবুজ। এরা যে কোনো তলে এরকম শায়িত অবস্থায় থাকে। এদের চ্যাপ্টা দেখি, 2টা পৃষ্ঠ কি সমান? না, তাহলে কি বিষম পৃষ্ঠ। কিন্তু যখন তারা শাখা তৈরি করে, একটা আরেকটার উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করে। এই যে একটা আরেকটার উপর লম্ব হয়ে শাখা তৈরি করা, এই জিনিসটাকে বলা হয় দ্যাগ্র শাখান্বিত। কি বলা হয়? দ্যাগ্র শাখান্বিত। এই শব্দগুলো টেনশন নিও না, আমি একটু পরে তোমাকে দেখাই দিব। তাহলে আমি কি বললাম? এটা হচ্ছে সবুজ, শায়িত, চ্যাপ্টাদেহী, বিষমপৃষ্ঠ, দ্যাগ্র শাখান্বিত। আর কি? এদের অগ্রস্থ খাঁজ বিদ্যমান এবং এর পৃষ্ঠে লম্বালম্বী মধ্যশিরা বিদ্যমান। পৃষ্ঠে কি বিদ্যমান? মধ্যশিরা।
আর উপরের দিকে অগ্রস্থ খাঁজ। এবং এইটা পুরোটা যদি ছবিটা আমি আঁকতাম কন্টিনিউ, তাহলে যে একটা রিং স্ট্রাকচার তৈরি করতো না, এই যে রিং স্ট্রাকচারটা, এই পুরোটাকে বলা হয় রোজেট। এই পুরোটাকে কি বলা হয়? রোজেট। তাহলে দেখো এখানে আমরা কি কি শব্দ পাইলাম? রোজেট পাইলাম, মধ্যশিরা পাইলাম, অগ্রস্থ খাঁজ পেলাম, তারপরে আমরা কি বলছিলাম? সবুজ, শায়িত, চ্যাপ্টাদেহী, বিষম পৃষ্ঠ, আর হচ্ছে দ্যাগ্র শাখান্বিত। এই শব্দগুলো যদি মাথায় রাখতে পারি, আমার এর বাহ্যিক গঠনের বাইরে কিছু পড়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি প্রস্থচ্ছেদ। এই রিক্সাটা থ্যালাসকে প্রস্থচ্ছেদ করলে এর মধ্যে তিনটা অঞ্চল পাওয়া যায়। একটা ঊর্ধ্ব অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। আমি বলে দিছে ফটোসিনথেটিক মানে এখানে কি হয়? ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ হয়। তার মানে এখানে কি আছে? এখানে ক্লোরোফিল আছে, তাহলে কালার কি? সবুজ। বলা হয় ঊর্ধ্বাঞ্চল বা আত্তীকরণ অঞ্চলের কোষগুলা এরকম গোলাকার, বৃত্তাকার, কিন্তু সবার শীর্ষে যেই কোষটা থাকে এটা বর্ণহীন। তাহলে যেহেতু বর্ণহীন, তাহলে সে কি আর খাদ্য তৈরি করতে পারবে? না। তাহলে আছে যেহেতু কিছু একটা করবে, সে করবে কি? এই যে একদম উপরের যে বর্ণহীন অংশটা, এটা মিলে উপরের দিকে ত্বক তৈরি করবে, মানে ঊর্ধ্ব ত্বক তৈরি করে। তাহলে মানে আত্তীকরণ অঞ্চলের সবার শীর্ষের বর্ণহীন অঞ্চলটা কি তৈরিতে সাহায্য করে? ঊর্ধ্ব ত্বক তৈরিতে সাহায্য করে। এবং এই আত্তীকরণ সূত্রে যেহেতু ক্লোরোফিল থাকে, তার মানে কাজ কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। কোন ধরনের খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। দেখো আত্তীকরণ অঞ্চলগুলো যে আমি আঁকলাম এরকম গোল গোল করে, মাঝখানে কিছু জায়গাগুলো এরকম ফাঁকা রাখছি। এই যে ফাঁকা রাখছি জায়গাগুলা, এগুলাকে বলা হয় বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পোর। এখন এইটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ এই জায়গার মধ্যেই দেখা যায় যে গোলাকার বৃন্তযুক্ত অ্যান্থেরিডিয়াম আর ফ্লাস্কাকৃতির আর্কিগোনিয়া মানে কি জনন কোষ পাওয়া যায়। যদি কখনো প্রশ্ন করে তোমাদেরকে রিক্সিয়ার জনন কোষের অবস্থান কোথায়, তুমি বলবা বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ। অপশনে বায়ুনালী বায়ু প্রকোষ্ঠ নাই, তাহলে বলবো কোন অঞ্চল? ঊর্ধ্ব অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। গেল এতটুকু। মাঝেরই অংশটাই হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এইটার নামই হচ্ছে সঞ্চয় অঞ্চল। প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত অঞ্চলের নাম কি? সঞ্চয় অঞ্চল। নামই সঞ্চয় অঞ্চল, তাহলে কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আর নিচের দিকে থাকে নিম্নত্বক। ঊর্ধ্বত্বক আছে, তাহলে অবশ্যই নিম্নত্বক থাকবে। নিম্নত্বকে কি থাকে? রাইজয়েড। কয় কোষী? এক কোষী। কয় প্রকার? দুই প্রকার, মসৃণ, অমসৃণ। যেটা অমসৃণ এর গায়ে কি আছে? স্কেল। কয় কোষী? বহুকোষী। দেখো একই কথাই কিন্তু বারবার আসলো। ঠিক আছে, তাহলে এবার আমরা বইয়ের মধ্যে চলে যাই। এগুলা নর্মাল রিডিং। এই যে এখানে দেখো যে শব্দগুলো আমি বলছি এখানে মার্ক করা আছে। এটা হচ্ছে যে অঞ্চলগুলো মাত্র তোমাকে আমি পড়াইলাম, এখানে সব দেওয়া আছে যে ফটোসিনথেটিক অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, নিম্নত্বক। এবার তুমি শনাক্তকারী বৈশিষ্ট্যে আসো। যেহেতু গ্যামেটোফাইটিক থ্যালয়েড আমরা আগেই পড়ছি, তাহলে এটা কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যাবে? না। এই দেখো সবুজ, শায়িত, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ, কিভাবে শাখান্বিত? দ্যাগ্র। থ্যালাসের নিম্নে কয় প্রকার? দুই প্রকার রাইজয়েড, এক কোষী, মসৃণ, অমসৃণ। স্কেল কয় কোষী? বহুকোষী। এবং জানি কি সহজ সরল স্পোরোফাইট কার উপর নির্ভর করে? গ্যামেটোফাইট, আগেই পড়ে আসছো। অভ্যন্তরীণ টিস্যু উপরের দিকের যেই অংশটা ফটোসিনথেটিক অঞ্চল, নিচের দিকের অংশটার নাম কি? সঞ্চয়ী অঞ্চল। স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম। আমরা সবাই জানি আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্ক, অ্যান্থেরিডিয়াম দেখতে নাশপাতি, গোল বা ডিম। দেখো একই কথা আবার আসলো। এই গেল হচ্ছে আমাদের ব্রায়োফাইটার। আমাদের জননের কথায় আসছে। এই বইয়ে খুব কম লিখছে, অঙ্গজ জনন জাস্ট লিখছে যে গিমা টিউবার। তুমি জাস্ট নাম দুটা মনে রাখবা যে গিমা এবং টিউবার সৃষ্টির মাধ্যমে। আর যৌন জনন তো অলরেডি আমরা জানছি যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতেছে। শুক্রাণুতে ফ্লাজেলা থাকতেছে কয়টা? দুইটা। কোন মাধ্যম দরকার? তরল বা জলীয় মাধ্যম দরকার। ঠিক আছে, এখন আসো রিক্সার অর্থনৈতিক গুরুত্ব। খুব ছোট করে লিখছে কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা বলবে যেটা পরিবেশ দূষণের সূচক। পরিবেশ দূষণের সূচক কাকে? রিক্সিয়াকে। পরীক্ষায় প্রশ্ন করলো বায়ু দূষণের নির্দেশক। উত্তর দাও তো, বায়ু দূষণের নির্দেশক।
বলো। তাহলে বায়ু দূষণের নির্দেশক বলা হয় কাকে? ভেরি গুড, ঠিক আছে, খুবই খুশি হলাম, লাইকেনকে। ঠিক আছে, একজন অ্যান্সার পারছে লাইকেন। রিক্সা না, কিন্তু রিক্সা হচ্ছে পরিবেশ দূষণের সূচক। যেদিন শৈবাল ছত্রাক পড়বা, শৈবাল ছত্রাকের মধ্যে লাইনটা লেখা আছে যে বায়ু দূষণের নির্দেশক বলা হয় কাকে যদি বলে, তাহলে অ্যান্সারটা হচ্ছে লাইকেনকে। ঠিক আছে, তাহলে বায়ু দূষণের নির্দেশক বললে আমাদের অ্যান্সারটা কি হবে? লাইকেন। ঠিক আছে, মনে থাকে জানো। তাহলে এই গেল আমাদের এতটুকু শেষ। এটা আবার আজিবুর স্যারের বই আছে, তুমি এখান থেকে খালি কি শিখবা, এখানে হেডিং গুলা পড়বা, যে উনি অঙ্গজ জননের জন্য কি কি সিস্টেমের কথা বলছে, যে পুরাতন অংশের পচনের মাধ্যমে, অস্থানিক শাখা সৃষ্টির মাধ্যমে। টিউবার তো আগেই ছিল, গিমা টিউবার তো ওই বই ছিল, এখানে যে দুটো নাম আসছে আলাদা, উদাহরণগুলো তুমি দেখে রাখতে পারো। বাট এইচএসসির জন্য নট নেসেসারি, খুব বেশি গুরুত্বপূর্ণ। বাট অ্যাডমিশন টেস্ট যদি চিন্তা করি ওই হিসেবে দাও, এটা 1 স্টার ক্যাটাগরি। ঠিক আছে, পড়তেই হবে, জানতেই হবে, এরকম ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটাও তুমি নর্মাল রিডিং করবা, এখানে আমাদের এমন কিছু নাই। আমার যে দরকার ছিল নামগুলা, নতুন রিক্সার জন্ম হয় কিসের মাধ্যমে, স্পোরের অঙ্কুরোদ্গমের মাধ্যমে, এই শব্দগুলোর জন্য জাস্ট। এটা আমি অলরেডি পড়াই ফেলছি। দেখো এইখানে হচ্ছে তোমার টোটাল আবার সামারিটা দেওয়া আছে, যে আমরা অলরেডি পড়ছি। তাহলে দেখো আমি যে এতক্ষণ লাগায় অলমোস্ট 45 মিনিটস ধরে শুধুমাত্র ব্রায়োফাইটা পড়াইছি। আসলে এই চ্যাপ্টারটা পড়তে কিন্তু আধা ঘন্টা সময় লাগে না, কিন্তু তারপর আমি 45 মিনিট ধরে শুধু ব্রায়োফাইটাই পড়াইছি। কারণ একটাই, আমাদের পরের যেন টেরিডোফাইটাতে আমাদের খুব বেশি সময় নষ্ট না হয়। এবং টেরিডোফাইটে তোমার আসলে কোন দুইটা জিনিস মনে রাখতেই হবে, এটা আমি তোমাকে পড়ানোর সময় বলে দিব। ঠিক আছে, তাহলে আসি আমরা টেরিডোফাইটের জন্য। দেখো আমি তোমাকে অলরেডি পড়াইছি, একে কি বলা হয়, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। কেন? কারণ একমাত্র অপুষ্পক উদ্ভিদ যাদের মধ্যে কি উপস্থিত ছিল, পরিবহন টিস্যু উপস্থিত ছিল। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমাদের লাগবে না। তাহলে ফার্নের বৈশিষ্ট্য কোনটা? কমন সেন্স, এটা মূলকাণ্ড পাতায় বিভক্ত। এই জিনিসটা আজিবুর স্যারের বই আছে, এটা আবার কিন্তু ইয়ার মধ্যে নাই, হাসান স্যারের মধ্যে নাই। এবং এখান থেকে আবার আগে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল। তো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, স্পেশালি কি হেডিংটা তো মনে রাখতেই হবে, যে নিচের কোনটা টেরিডোফাইটার হচ্ছে গুরুত্ব। যেমন সে প্রকৃতিতে অবদান, মানুষের খাদ্য, পশু খাদ্য, ওষুধ তৈরি, রাসায়নিক পদার্থ, সৌন্দর্যবর্ধক, কয়লা, নাইট্রোজেন সংবন্ধন, আতশবাজি। আবার পরীক্ষার ভেতর থেকে কোনটা আসছে দেখো, সেটা হচ্ছে যেটা আসছে যে ওষুধ তৈরিতে দুটো প্রজাতি আছে, একটা নাম লাইকোপোডিয়াম, ইকুইজিটাম। কি দিয়ে মনে রাখবো? লাইক। আজকাল তো আমরা লাইকের যুগ শেষ, এখন তো আমরা লাইক দেওয়া পছন্দ করি না। আচ্ছা, রাসায়নিক পদার্থের উৎস যদি আসি, তাহলে আমরা মনে রাখবো পাদ্রি ছিল একা। তো পাদ্রি মানে হচ্ছে পটাশ নিষ্কাশন করে ড্রায়োটেরিস, ছিল একা, ছিল মানে সিলিকন বা সিলিকন, যাই উচ্চারণ করার সমস্যা নাই। একা মানে ইকুইজিটাম, তাহলে ইকুইজিটাম হচ্ছে সিলিকন তোমার নিষ্কাশনে হেল্প করে। সৌন্দর্য বর্ধনে আদি আসনে লাশ। দেখো আদি মানে অ্যাডিয়ান্টাম, আসনের আশ দিয়ে অ্যাসপ্লেনিয়াম, নে দিয়ে নেফ্রোলেপসিস, লা দিয়ে লাইকোপোডিয়াম, স দিয়ে সেলাজিনেলা। কয়লা কি? বৃক্ষ ফার্নের জীবাশ্ম কয়লা হিসেবে কাজ করে। নাইট্রোজেন সংবন্ধন করে কে? অ্যাজোলা। আতশবাজি তৈরিতে কে? লাইকোপোডিয়ামের স্পোর। পরীক্ষায় প্রশ্ন আসছিল, কার স্পোর আতশবাজি তৈরিতে ব্যবহার করা হয়? লাইকোপোডিয়াম। ঠিক আছে, তাহলে এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এটা নাই, কারণ আমি দেখো আজিবুর স্যারের বই থেকে নিয়ে তোমাদের জন্য এরকম বক্স করে দিছি। এটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। এবার আমরা আসি টেরিস। তোমাকে যখনই টেরিস নিয়ে পরীক্ষায় প্রশ্ন করবে, তুমি সবসময় মাথায় রাখবা যে টেরিসের কি সম্পর্কে তোমার জানতে হবে? পাতা। টেরিস নিয়ে প্রশ্ন করলে আমার টেরিসের কি সম্পর্কে জানতে হবে? পাতা। আমরা জানি টেরিসের আরেক নাম কি? ফার্ন। টেরিসের আরেক নাম কি? ফার্ন। আরো স্পেসিফিক, এরা প্রখর সূর্যালোকে থাকে, এই কারণে কোন ফার্ন বলে এটাকে? সান ফার্ন। এটাকে কোন ফার্ন বলে? সান ফার্ন। আচ্ছা, তাহলে টেরিসের পাতা বলুক, ফার্নের পাতা বলুক, কথা এক। প্রশ্নগুলো হবে কি? ফার্নের পাতার নাম কি? ফ্রন্ড। কচি পাতার নাম কি? ক্রোজিয়ার। কচি পাতাটা এরকম কুণ্ডলি পাকানো থাকে, এই অবস্থার নাম সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এরা পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক মানে কি? এই মনে করো একটা জায়গা যার উভয় পাশ থেকে জোড়ায় জোড়ায় পাতা বের হয়, এগুলাকে বলা হয় পক্ষল যৌগিক। যার উভয় পাশ থেকে বের হয়, যে এই যে জিনিসটা যে উভয় পাশ থেকে বের হইলো, এটাকে বলা হয় র্যাকিস। তাহলে এদের পাতায় কি বিদ্যমান? র্যাকিস বিদ্যমান। এবং র্যাকিসের উভয় পার্শ্ব থেকে জোড়ায় জোড়ায় প্রতিটা পাতার খণ্ডকে বলা হয় পিনা বা অনুফলক। পিনা বা অনুফলক। ঠিক আছে, তাহলে এদের পাতার কি বিদ্যমান?
পিনা বা অনুফলক বিদ্যমান। কার উভয় পার্শ্বে? র্যাকিসের উভয় পার্শ্বে। কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এদেরকে বাদামি বর্ণের ছোট ছোট পাতা এই র্যাকিসটাকে আবৃত করে রাখে। এই বাদামি বর্ণের ছোট ছোট পাতাটাকে বলা হয় হচ্ছে শল্কপত্র, শল্কপত্র অথবা র্যামেন্টাম, যার কালার কি? বাদামি। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো ফার্নের পাতার নাম ফ্রন্ট, কচি পাতা ক্রোজিয়ার, কচি পাতার কুণ্ডলিত অবস্থার নাম সার্সিনেট ভার্নেশন। পাতাটা কেমন? পক্ষল যৌগিক, মানে একটা জিনিসের পাশে জোড়ায় জোড়ায় বের হয়। কার? র্যাকিস। এই প্রতিটা পাতার খণ্ডকে কি বলে? পিনা। এই র্যাকিসটাকে ছোট ছোট পাতার অংশ ঢেকে রাখে, এটাকে শল্কপত্র বলে বা র্যামেন্টাম বলে, যার কালার কি? বাদামি। এই কথাগুলো যদি পরীক্ষায় আসে এগুলো আসবে, এগুলো ছাড়া আসবে না। এখন আসি আমরা, এখানটা প্রশ্ন আসে, আমি তো তোমাকে পড়াইলামই, তাহলে উত্তর দাও তো। কুণ্ডলিত কচি পাতার নাম কি? কুণ্ডলিত কচি পাতার নাম। কুণ্ডলিত কচি পাতার নাম, ভেরি গুড। তৌসিফ তাহসান, ওর অ্যান্সারটাই অ্যাকুরেট, ক্রোজিয়ার। বাকিরা যারা উত্তর দিছ তারা কিন্তু কোশ্চেনটাই বুঝো নাই। আমি বলছি কুণ্ডলিত কচি পাতার, এখন কচি পাতাই তো কুণ্ডলিত থাকে। তা আমি তো তোমার কাছে অবস্থার নাম জানতে চাই নাই, আমি তোমার কাছে কি জানতে চাইছি? কুণ্ডলিত কচি পাতার নাম। কচি পাতার নাম যেভাবেই বলুক অ্যান্সার কি হবে? ক্রোজিয়ার। কচি পাতার নাম অলওয়েজ কি হবে? ক্রোজিয়ার। সার্সিনেট ভার্নেশন অ্যান্সার কখন হবে? যদি আমি বলতাম কচি পাতার কুণ্ডলিত অবস্থার নাম কি, তখন আমাদের অ্যান্সার হবে সার্সিনেট ভার্নেশন। তাহলে মাথায় রাখতে হবে প্রশ্নটা কি বলা হচ্ছে, তোমার কাছে কিসের নাম চাচ্ছে? তোমার কাছে কি অবস্থার নাম চাচ্ছে নাকি কচি পাতারই নাম চাইছে? কচি পাতার নাম যেইভাবেই শুরুতে যেই লাইনই বা যেই ওয়ার্ড যেই বিশেষণই ব্যবহার করুক না কেন, কচি পাতার নাম অলওয়েজ ক্রোজিয়ার। আর এই কচি পাতার যখন কুণ্ডলিত থাকবে, অবস্থাটা যখন অবস্থা শব্দটা উল্লেখ করবে, অবস্থা বা বিন্যাস, তাহলে তখনই আমাকে অ্যান্সার দিতে হবে কি? সার্সিনেট ভার্নেশন। ওকে, তাহলে গেল আমাদের এটা। তাহলে আমার কিন্তু পাতা রিলেটেড কথাবার্তা শেষ। আরেকটা জিনিস, এটা তোমাদের টিস্যু চ্যাপ্টারে তোমরা পড়বা, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তো আছেই, কারণ আমরা বলছি একমাত্র পরিবহন টিস্যু আছে অপুষ্পক উদ্ভিদ, যেটা টেরিডোফাইটা। এই ভাস্কুলার টিস্যুটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক। এই ভাস্কুলার টিস্যুটা কেমন? হেড্রোসেন্ট্রিক। আসলে এটা হচ্ছে তোমরা পড়বা কেন্দ্রিক ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, একটা লেপ্টোসেন্ট্রিক। মানে কি? একটা জাইলেম কেন্দ্রিক, একটা ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে, ওই হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে যে টেরিডোফাইটা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল বিদ্যমান, আমরা বলবো হেড্রোসেন্ট্রিক। বা যদি একদম বাংলায় প্রশ্ন করে তাহলে কি কেন্দ্রিক, বলবা জাইলেম কেন্দ্রিক। আচ্ছা, এখানে তোমার সুন্দর মতো লেখা আছে জিনিসগুলো, যে ফ্রন্ট, সার্সিনেট ভার্নেশন, ক্রোজিয়ার, পিনা, র্যামেন্টাম, এতটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে, পাতার গঠনগুলা হইতে লাগবে না, এগুলো অভ্যন্তরীণ গঠন দরকার নেই, লেস ইম্পর্টেন্ট। এটাই আসো। জনক্রম কিন্তু আমি তোমাকে এখানে পড়াবো না, কারণ তুমি অলরেডি জানো জনক্রম বলুক আর যাই বলুক একটাই অ্যান্সার দিতে বলছি, সেটা কি? হেটারোমরফিক বা বিষম আকৃতির। আসো এর গুরুত্ব তুমি মনে রাখবা, এই তিনটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, যা কিনা তুমি সা দিয়ে মনে রাখবা। সা কেমন? এটা শাক হিসেবে ব্যবহার করা যায়, এটা সাজানোর কাজে ব্যবহার করা যায়, এটা সার হিসেবে ব্যবহার করা যায়। আরেকটা কি মেডিকেল ইম্পর্টেন্স যেহেতু আছে, আলিম স্যারের বই দেওয়া আছে, যে টেরিসের কচিকাণ্ড কি হিসেবে ব্যবহার করা হয়? কৃমিনাশক হিসেবে। এটা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের পরীক্ষা একবার আসছিল। আর কৃমিনাশক হিসেবে আরেকটা ফল খাওয়া হয়, সেটা কি? আনারস। এটা কোষ রসায়ন চ্যাপ্টারে আছে। তাহলে এই গেল এতটুক। এবার আমরা আসি, দেখো বইয়ের টেরিসের গঠন যা আমরা তোমার পড়াইছি, আমি এগুলো আর বলবো না। তাহলে টেরিসের প্রতিটা পত্রখণ্ডকে কি বলা হয়? পিনা। এবার আসি টেরিসের জনন। আগে আমরা বলছি অঙ্গজ জনন, নর্মাল রিডিং করবা। এখানে কি হবে? অযৌন জনন হবে। কেন? স্পোরোফাইটিক উদ্ভিদ, স্পোর তৈরি করে নিয়ে আসতে হবে আমাকে। এই জায়গাটা আবার একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো খেয়াল করো। মনে করো এতক্ষণ আমরা বলছি টেরিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কি? ওর পাতা।
তার মানে অজন অজনন বলুক বা স্পোরোফাইটিক পর্যায়ে যা কিছু বলুক সবকিছু কই হবে, পাতার মধ্যে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পাতাটারে প্রস্থচ্ছেদ করব, করলে আমরা এই মধ্যে থেকে কি খুঁজে বের করব সেটা দেখো। আমাদের টার্গেট হচ্ছে সোরাস নামক একটা জিনিস খুঁজে বের করা। সোরাসটা কি? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। স্পোরাঞ্জিয়াম কি? স্পোরের গুচ্ছ। তার মানে কি সোরাসের ভিতর থেকে বের হবে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের ভিতর থেকে কি বের হবে? স্পোর। পরীক্ষায় প্রশ্ন করতে পারে এই সোরাস উৎপন্নকারী বা স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী বা স্পোর উৎপন্নকারী পাতাটার নাম কি। যখন এরকম একদম এই বিশেষণগুলো দিয়ে তোমার কাছে পাতার নাম জানতে চাবে তখন তুমি উত্তর দিবা স্পোরোফিল। তাহলে সোরাস উৎপন্নকারী বা স্পোরাঞ্জিয়াম বা স্পোর উৎপন্নকারী পাতার নাম কি? স্পোরোফিল। আচ্ছা, এখন তুমি পাতার প্রস্থচ্ছেদ করলে দেখলা কি পাতার কিনারে এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছটা বসে আছে। তাহলে স্পোরাঞ্জিয়াম গুচ্ছ মানে সোরাস, সোরাসের অবস্থান কই? পাতার কিনারে। সোরাসের অবস্থান কই? পাতার কিনারে। আচ্ছা, পরে দেখলা এই যে অংশটা, এই যে সোরাসটা, এটাকে একটা পর্দার ন্যায় অংশ ঢেকে রাখে। এই যে পর্দার ন্যায় অংশ ঢেকে রাখে বা ঢাকনির ন্যায় বা পর্দার ন্যায়, এই শব্দটা দেখলে এটা অ্যান্সার দিতে হবে অপ্রকৃত ইন্দুসিয়াম বা ফলস ইন্দুসিয়াম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সোরাসের ভিতর থেকে কি তৈরি হলো? স্পোরাঞ্জিয়াম। এখন এই স্পোরাঞ্জিয়াম যে টিস্যু থেকে উৎপন্ন হয়, আমরা জানি এটা বাচ্চা তার মায়ের সাথে যোগাযোগ রক্ষা করে কি? অমরা বা প্লাসেন্টা দিয়ে। যদি কখনো প্রশ্ন করে স্পোরাঞ্জিয়ামগুলা যে টিস্যুর সাথে যুক্ত ছিল, ওই টিস্যু বা যেখান থেকে উৎপন্ন হয়েছে ওটার নাম, তাহলে আমরা কি বলবো? অমরা বা প্লাসেন্টা। ওটা লেস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এখন স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরে যাওয়ার আগে এর মধ্যে কি পাওয়া যায়। স্পোরাঞ্জিয়াম ভাগ করলে এর মধ্যে 3টা অঞ্চল পাবা তুমি। কি? এটা হচ্ছে অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত। আরেকটু যদি নরমালি বলি, স্পোরাঞ্জিয়াম ভাঙলে 2টা অংশ ফার্স্টে পাওয়া যায়, একটা নাম হচ্ছে ক্যাপসুল আর হচ্ছে বৃন্ত। আবার ক্যাপসুল ভাগ করলে অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত, এইভাবেই লিখছে বইয়ের মধ্যে ভাগ করা যায়। এখন মনে করো ক্যাপসুলটা হচ্ছে এইরকম আর এই জায়গায় হচ্ছে বৃন্ত বা স্টক। অ্যানুলাস মানে হচ্ছে ঢাকনা, মানে এই জায়গাটা হচ্ছে অ্যানুলাস। অ্যানুলাসের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানি আকর্ষী। পানি আকর্ষী মানে পানির উপস্থিতিতে আসলে এটা খুলে যায়। এবার আসো এর ভেতরে যে কোষগুলা, এই কোষগুলোর ভেতর থেকে কি তৈরি করে নিয়ে আসতে হবে? স্পোর। এখন দেখো এই যে স্পোরাঞ্জিয়ামের ভেতরে যে কোষগুলা, এখানে হচ্ছে স্পোর মাতৃকোষ। এটার ভেতরে কি পাবো আমরা? স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ। তুমি মনে রাখবা মাতৃকোষ সব সময় কেমন হয়? ডিপ্লয়েড। মাতৃকোষ সব সময় কেমন হয়? ডিপ্লয়েড। তাহলে একটা স্পোর মাতৃকোষ থেকে কয়টা স্পোর তৈরি হবে? এবং স্পোর তো হ্যাপ্লয়েড, কয়টা তৈরি হবে? 4টা। এক একটা স্পোরাঞ্জিয়ামে এরকম স্পোর মাতৃকোষের সংখ্যা হয় 16টা। তাহলে এক একটা স্পোরাঞ্জিয়াম থেকে কয়টা স্পোর তৈরি হবে? 64টা। এর জন্য মনে থাকে একটা স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ পাবো। স্পোর মাতৃকোষ সবসময় ডিপ্লয়েড হয়। তাহলে ডিপ্লয়েড থেকে স্পোর তৈরি হবে কয়টা? 4টা। তাহলে একটা স্পোরাঞ্জিয়ামে মাতৃকোষের সংখ্যা কয়টা? 16টা। তাহলে একটা স্পোরাঞ্জিয়াম থেকে কয়টা স্পোর তৈরি হবে? 64টা স্পোর তৈরি হবে। আর আমি তোমাকে আগেই বলছি স্পোরগুলো সবসময় কেমন হয়? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কোন পর্যায়? গ্যামিটোফাইটিক। হ্যাপ্লয়েড মানে কোন পর্যায়? গ্যামিটোফাইটিক পর্যায়। এবং আমরা শুরুতেই বলছি টেরিডোফাইটা যেহেতু উন্নত, তাহলে এর মধ্যে কেউ কারোর উপর নির্ভরশীল না, সবাই নিজের কাজ নিজে করে। তার মানে এই গ্যামেটোফাইটটা স্বাধীন স্বতন্ত্রভাবে থাকে। এর গ্যামেটোফাইটটা এরকম হৃৎপিণ্ডাকার, নাম হচ্ছে প্রোথ্যালাস। নাম কি? প্রোথ্যালাস। মানে থ্যালাস হইতে পারে নাই, এই কারণে প্রোথ্যালাস। যেহেতু স্বাধীন স্বতন্ত্র, নিজের খাবার নিজে তৈরি করে, তাহলে কালার কি? সবুজ। এবং এর দেখো একটা অগ্রস্থ খাঁজ আছে এবং এর নিম্ন দেশে বহু এককোষী রাইজয়েড বিদ্যমান। ঠিক আছে? নট বহুকোষী, বহু এককোষী রাইজয়েড বিদ্যমান।
এই রাইজয়েডের মাঝখানের জায়গাগুলা গোলাকার বৃন্তযুক্ত অ্যান্থেরিডিয়াম থাকবে। উপরের দিকে যেই প্রান্তীয় খাঁজ এখানে ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়াম থাকবে। তাহলে কি দাঁড়াইলো, এই প্রোথেলাসের মধ্যে জনন কোষ ধারণ করতেছে, পুংস এবং স্ত্রী দুইটাই ধারণ করতেছে না, তাহলে এরা কি সহবাসী, উভলিঙ্গ। ঠিক আছে, একটার মধ্যে যে দুইটা থাকে এগুলো উভলিঙ্গ, এবং দুইটা একসাথে থাকে দেখে সহবাসী। এখন আসো, তাহলে এদের মধ্যে তো নিষেক করতে হবে। তাহলে নিষেকের জন্য কি দরকার, তরল মাধ্যম দরকার। কেন, কারণ এর মধ্যেও কি থাকবে, শুক্রাণু তৈরি করার জন্য লেজ তৈরি করতে হবে। তাহলে লেজের জন্য কি লাগবে, ফ্লাজেলা। ব্রায়োফাইটার শুক্রাণুতে ফ্লাজেলা ছিল কয়টা, দুইটা। টেরিডোফাইটার শুক্রাণুতে ফ্লাজেলা থাকবে কয়টা, বহু। টেরিডোফাইটার শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে এখানেও কি সেম, ওই ফ্লাজেলা দিয়ে পানি আসবে, পানির মাধ্যম দিয়ে সে সাঁতার কাটবে, সাঁতার কেটে সুন্দর মতো আর্কিগোনিয়ামের ভেতরে যাবে, নিষিক্ত হবে, ওইখান থেকে আবার একটা নতুন জাইগোট মানে কি নতুন একটা স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করবে। তাহলে কি একই দশার পুনরাবৃত্তি হবে। এই জিনিসগুলাই হচ্ছে, এখন দেখো এখানে লেখা আছে, অজনজনের মধ্যে আসো। এই যে স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে কি পাওয়া যায়, স্পোর। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে, সোরাস। ঠিক আছে, আচ্ছা। যেই টিস্যুর সাথে উৎপন্ন হয় প্লাসেন্টা, যে ঢাকনির ন্যায় অংশকে ফলস ইন্ডুসিয়াম, সোরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলে। স্পোরাঞ্জিয়াম কি দ্বারা গঠিত, বৃন্ত আর হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের কয়টা অংশ, অ্যানুলাস, স্টোমিয়াম, আবারও বৃন্তই লিখছে। পানিগ্রাহী বা পানি আকর্ষীকে অ্যানুলাস। ক্যাপসুলের ভেতরে যে টিস্যুটাকে স্পোরোজেনাস টিস্যু বলে, প্রতিটার মধ্যে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। স্পোর মাতৃকোষ সবসময় কেমন হয়, ডিপ্লয়েড হয়। প্রতিটা স্পোরাঞ্জিয়ামে মাতৃকোষ 16টা, তাহলে কয়টা স্পোর তৈরি হবে, 64টা স্পোর তৈরি হবে। এবার আসলে যে গ্যামেটোফাইটিক যে প্রোথেলাসটা তোমাকে বললাম আমি, ঠিক আছে, হৃৎপিণ্ডাকার সবুজ, এটাই গ্যামেটোফাইটিক। প্রোথেলাস বলা হয়। অগ্রস্থ খাঁজ আছে, এককোষী রাইজয়েড আছে, উভলিঙ্গ, সহবাসী। যেগুলো শব্দ আমি বলছি প্রত্যেকটা শব্দ এখানে আছে। এবার যৌনজননে দেখো, আর্কিগোনিয়াম কি স্ত্রী জননাঙ্গ, আমরা জানি। উদরীয় কোষ, গ্রীবাণালিকা কোষ, বিভাগীয়। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই যে শুক্রাণুটা যাচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য, তারপরে অবশ্যই আগে তো শুক্রাণুকে আকৃষ্ট করতে হবে, বা শুক্রাণুকে তো জানতে হবে ডিম্বাণুটা এখানে আছে। সেটা কিভাবে করে, আর্কিগোনিয়াম করে কি, একটা চিনি জাতীয় সুগন্ধিযুক্ত দ্রব্য নিঃসরণ করে, যেটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই যে ম্যালিক অ্যাসিড, এই ম্যালিক অ্যাসিডই বেসিক্যালি আকৃষ্ট করবে বা নিষেক সম্পাদনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে অ্যান্থেরিডিয়ামের মধ্যে প্রশ্ন করতে পারে, এর অ্যান্থেরিডিয়ামের মধ্যে শুক্রাণু মাতৃকোষের সংখ্যা কয়টা, 20 থেকে 50টা। রেঞ্জে থাকলে 20 থেকে 50 দিবা। সরাসরি যদি অপশন দেয় যে 10, 20, 30, 40, 50 এরকম করে যদি অপশন থাকে, তখন অ্যান্সার দিবা 32টা। যদি সরাসরি চায় 32, আর রেঞ্জে চায় তাহলে 20 থেকে 50। ঠিক আছে, তারপরে কি বলছে, এই আবরণ 3টা কোষ দিয়ে গঠিত, গোড়ার দিকে বলয় কোষ আর উপরে একটা ঢাকনা কোষ থাকে। লেস ইম্পর্টেন্ট। ফ্লাজেলা যুক্ত শুক্রাণু, কয় ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এখানে আবার সামারি করে দেওয়া আছে যা যা আমি বলছি, তো এটা নিয়ে আমি আর এখানে সময় নষ্ট করবো না আমরা। প্রোথেলাসিস, ম্যালিক অ্যাসিড, এই দেখো এই যে 32টা যে শব্দটা বলছিলাম না, এই যে এখানে আছে 32টা, আজমল স্যারের বই আছে, এই কারণে তোমাকে বললাম। তাহলে যৌনক্রম বলতে কি বুঝি আমরা, দেখো এবার। কোনো জীবের জীবনচক্র সম্পন্ন করার জন্য পর্যায়ক্রমে ডিপ্লয়েড বা স্পোরোফাইট এবং হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট যৌনের যে আবির্ভাব, এটাই হচ্ছে যৌনক্রম। তার মানে দুনিয়ার সকল উদ্ভিদেই কি আছে, আসলে যৌনক্রম আছে, কিন্তু কোনোটাই কি হবে না, সম আকৃতির হবে না। সবগুলাই কি হবে, অসম, বিষম বা হেটেরোমরফিক। এবার দেখো সুন্দর মতো এখানে পার্থক্য দিয়ে দেওয়া হয়েছে, যা আমার অলরেডি সব পড়ানো। তুমি নিজেই তাকায় কতক্ষণ দেখো, আমি এখানে কোনো কিছু বলতে চাচ্ছি না, যে কাঠটা গ্যামেটোফাইট, কাঠটা স্পোরোফাইট, কে কার উপর নির্ভরশীল, কোথায় স্বতন্ত্র। ঠিক আছে, গ্যামেটোফাইট, স্পোরোফাইটের নাম, কে প্রোটেনোমা তৈরি করে, কোনটায় প্রোথেলাস, র্যামেন্টা আছে কার, সোরাস আছে কার, ভাস্কুলার টিস্যু আছে কার, শুক্রাণু কয় ফ্লাজেলা যুক্ত, খেয়াল করছি। আর এখানে হচ্ছে সবগুলো সংখ্যা আমি দিয়ে দিছি। আমাদের কাজ আসলে তোমার জন্য সামারি করে দেওয়া, কিন্তু আমিও জানি এগুলো পরে মনে রাখা খুব বেশি সহজ না, অনেক কষ্ট। এই কারণে আমি বলছি কেবল ওই ওই জায়গার প্রজাতির সংখ্যায় পড়বো যেই জায়গায় কি লেখা আছে, বাংলাদেশে প্রাপ্ত। বর্তমানে বিশ্বে আমার দরকার নেই, বাংলাদেশে প্রাপ্ত আমার দরকার আছে। রিক্সিয়া মোট প্রজাতি আমার দরকার নেই, বাংলাদেশে আমার দরকার আছে। ঠিক আছে, তারপর বাংলাদেশে টেরিডোফাইটের সংখ্যা কয়টা, 23। বাংলাদেশে প্রজাতির সংখ্যা কয়টা, শুক্রাণু ফ্লাজেলার কথা বলাইছি। স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ কয়টা থাকে, কয়টা স্পোর তৈরি হয়, শুক্রাণু মাতৃকোষ কয়টা, 20, 50, আর আজমল হচ্ছে 32। আবরণ কোষ 3টা, রিং কোষ কয়টা, 2টা, ঢাকনা কোষ কয়টা, 1টা। এই
এদের বিশেষ নাম, যে লোয়ার ক্রিপ্টোগ্যামাস, উভচর উদ্ভিদ, হায়ার ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, কে সবচেয়ে উন্নত, ফার্নের পাতা, যা আমি তোমাকে পড়াইছি এই প্রত্যেকটা মানে ইন শর্ট যদি এমসিকিউ গুলো আসে সুন্দর মতো এই জায়গাটা পড়লেই এমসিকিউ গুলো অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি পড়া। তাহলে খেয়াল করে দেখো, 50 মিনিট লাগায় শুধু ব্রায়োফাইটাই পড়াইছি তোমাকে আমি। পরবর্তীতে এই মাত্র যে 15 মিনিট ধরে পড়াইলাম, এই 15 মিনিট ধরে আসলে কি ঘুরে ফিরে যা পড়াইতে গেছি ওই কিছু কিছু ব্রায়োফাইটের নলেজই আবার মাথায় রাখা লাগছে। তার মানে এই যে আমরা চ্যাপ্টারটা পড়লাম, এই আমাদের চ্যাপ্টারের মধ্যে আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটের কোন জায়গায়, ব্রায়োফাইটের বৈশিষ্ট্য খুব ভালো মতো শিখবো, রিক্সিয়ার গঠন, রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য, তাহলে কিন্তু আমার এই চ্যাপ্টারের 90% পড়া শেষ। টেরিডোফাইটা থেকে আমরা কি পড়বো, টেরিডোফাইটা থেকে আমি আজিবুর স্যারের বইয়ের যে ছকটা তোমাকে দিছি গুরুত্ব, এটা অবশ্যই পড়তে হবে। পাতা সংক্রান্ত যে কথাগুলো পড়াইছি সেটা অবশ্যই পড়তে হবে। অযৌন জনন রিলেটেড যে জিনিসগুলো পড়াইলাম, যে তোমার স্পোরোফিল থেকে শুরু করে লাস্টে যে 64টা স্পোর তৈরি করে নিয়ে আসা, এই জায়গাটা হচ্ছে তোমাকে ভালো মতো রিডিং পড়তে হবে। এই কয়টা অংশ তুমি খুব ভালো মতো মাথায় রাখো, এই চ্যাপ্টার থেকে যেই ধরনের কোশ্চেন করুক না কেন তুমি অবশ্যই 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 অ্যান্সার দিতে পারবা। তো এই হচ্ছে আমাদের পড়া। ইনশাল্লাহ ভবিষ্যতে বেঁচে থাকলে আমাদের আবার কোনো না কোনো সময় কোনো না কোনোটা ক্লাসে দেখা হয়ে যাবে। টিল দেন যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই এগুলো তো এই পোস্টটা তো থাকবেই, তুমি এখানে লিখতে পারো, বা তোমাদের সার্ভারে যদি তোমাদের দেখবা একটা আইডি রেজিস্ট্রেশন থাকে ওইখানেও তোমরা তোমাদের কোয়ারিগুলো দিতে পারবা। আমাদের যে প্যানেল আছে একাডেমিক টিম, তারা খুব দ্রুততার সহিত চেষ্টা করবে তোমাদের এই সমস্যাগুলো সলভ করে দিতে। আমি তো বললাম ক্লাসটা তো অলরেডি থাকবে, তুমি পরবর্তীতে আবার একটু সুযোগ হলে জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড মোডেও যদি দেখে নাও তোমার লাভ হবে। ঠিক আছে, কিন্তু পড়াটা জমায় রেখো না, আজকেই রাতে ঘুমানোর আগে একবার হইলেও তুমি বইয়ের মধ্যে জিনিসটা দেখে নিও। আমি তো বললাম, তাহলে আর কোনোদিন জিনিসটা দ্বিতীয়বার কষ্ট করে পড়া লাগবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের পড়া। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।